সালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিরাজ হোসেন, পিএইচডি স্কলার ইন ফরেনসিক সাইকোলজি, ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি, ইন্ডিয়া, ডাইরেক্টর, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস। আজকে আমরা ফরেনসিক ক্রাইম সিরিজ অ্যানালাইসিসের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা সিরিয়াল কিলারদের সম্পর্কে জানবো, তাদের সাইকোলজি কেমন থাকে, তারা এই ধরনের কেন হয়ে থাকে এবং একটা বড় কেস নিয়ে আলোচনা করব। সিরিয়াল কিলার বলতে বুঝি এমন এক ব্যক্তিকে যে একাধিক ব্যক্তিকে হত্যা করে এবং এই হত্যা করার মাঝে হচ্ছে সে বিরতি নেই। এই হত্যাগুলো করার জন্য কোনো দিন তার ব্যক্তিগত কোনো রিজন ছিল, তাদের সাথে কোনো মারামারি বা অন্য কোনো রিজন ছিল এমনটা না। সে তার নিজের মনের বৈতিক মনের খুশির জন্য, তার মনের চাহিদা বা পূরণ করার জন্য সে কাজটি করে থাকে। এর মধ্যে আমরা পৃথিবীতে অনেক ধরনের সিরিয়াল কিলার দেখেছি। টেড বান্ডি হচ্ছে অনেক প্রসিদ্ধ একজন যুক্তরাজ্যের সিরিয়াল কিলার, যিনি একাধিক নারীদেরকে হত্যা করেছেন। তিনি একসাথে অনেক সুদর্শন ছিলেন। তার এই সুদর্শনের গুণটি ব্যবহার করে সে মানুষকে অ্যাট্রাক্ট করতো এবং তাদেরকে হত্যা করতো। সিরিয়াল কিলারদের মনস্তাত্ত্বিক অবস্থাটা খুব জটিল। এদের দেখা যায় ছোটোবেলায় তারা খুব কোনো আঘাত পেয়েছে বা কষ্ট পেয়েছে, অথবা কোনো ট্রমা হয়েছে, অথবা তাদের মধ্যে আমরা সাইকোলজিক্যাল কিছু ডিসঅর্ডার পেয়ে থাকি। সাইকোপ্যাথ বলতে পারেন, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, এই জাতীয় আমরা তাদের পার্সোনালিটি রিলেটেড প্রবলেমগুলো পেয়ে থাকি। টেড বান্ডি এমন একটি নাম যেটি এখনও মানুষকে অনেক ভীত করে তোলে। 1970 সালের দিকে যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলের দিকে দেখা যাচ্ছে অনেক নারীরা নিখোঁজ হয়ে যাচ্ছে এবং তাদেরকে যেভাবে মারা হচ্ছে সবগুলো একই ধরনের কমন প্যাটার্ন ছিল এবং কিছুদিন পর পর এই ধরনের অবস্থাগুলো সৃষ্টি হচ্ছে। তখন ওই পুলিশ তাদের এই কার্যক্রমগুলো চালিয়েছে এবং পুলিশ বুঝতে পেরেছে তারা যে কোনো একজন সিরিয়াল কিলারের সম্মুখীন হচ্ছে। টেড বান্ডির জন্ম 1946 সালের 24শে নভেম্বর বার্লিংটন, ডারমেন্টে। তার আসল নাম ছিল থিওডর রবার্ট কাওয়েল। তার মা এলিস লুইস কাওয়েল, যিনি ছিলেন অবিবাহিত এবং সমাজের চাপে তিনি তার সন্তানদেরকে নিজের কাছে না রেখে তার বাবা মা অর্থাৎ নানা নানির কাছে রেখেছিলেন। এখানের মধ্যে একটা টুইস্ট ছিল, যেখানে তারকে নানা নানির কাছে রেখে দিয়ে পরিচয় করিয়ে দিয়েছে তারা তার মা বাবা এবং সে তার বোন। অর্থাৎ টেড বান্ডির মা নিজেকে তার কাছে বোন হিসেবে পরিচয় দেয়। এই জিনিসটাই তার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিসটা তৈরি করে, যেটি পরবর্তী তার লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট করে এবং সে একসময় জানতে পারে যে আসলে সে যাদেরকে মা বাবা জানতেছে তারা মা বাবা না, তারা নানা নানি। তার মা বাবা হচ্ছে অন্যজন। তার বাবা তো কোনো সে জানতোই না তার বাবাকে, তার মা অন্য আরেকজন। কিশোর বয়স থেকে বান্ডি নারীদের প্রতি একটা আকর্ষণ অনুভব করেন এবং সে পর্ন অ্যাডিক্টেড আসক্ত হয়ে যায়। কিন্তু তার মধ্যে অবসাদ ছিল, তার মধ্যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এবং সেলফ আইডেন্টিটি ক্রাইসিস, এই জায়গাগুলোকে খুব কাজ করতো। এবং উনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যখন পড়াশোনা করতে চলে আসেন, তখন তার জীবনে একটা প্রেম হয়, কিন্তু সেই প্রেমটাও কিছুদিন পরে ব্রেকআপ হয়ে যায়, যেটা তাকে আরও খারাপ ট্রমার দিকে নিয়ে যায়। এরপরে শুরু হয়ে যায় তার লাইফের পৈশাচিক অধ্যায়, যেখানের মধ্যে সে তার সৌন্দর্য, তার স্কিল এগুলো ব্যবহার করে সবার সাথে অনেক সুন্দরভাবে কথা বলতো, সবার বিশ্বাস অর্জন করত। সেই সরলতার আড়ালে অন্যদের জীবনটাকে নিয়ে নিত। 1974 সালে টেড বান্ডির প্রথম অপরাধ শুরু হয় সিয়াটলে। তার প্রথম শিকার ছিল 21 বছর বয়সী লিন্ডা আল হেলি, যিনি সিয়াটলের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। লিন্ডাকে তার ঘর থেকে অপহরণ করা হয় এবং পরে তার মৃতদেহ পাওয়া যায়, যা ছিল অত্যন্ত নির্মমভাবে ক্ষতবিক্ষত। এটা ছিল তার অপরাধের এক অশুভ সূচনা। বান্টি খুবই বুদ্ধিমান ছিল। সে নারীদের কাছে নির্দোষ হিসেবে নিজেকে প্রমাণ করতো এবং সবসময় সাহায্য চেত। কখনো দেখা যেত সে নিজের হাত ভেঙে ফেলতো, কখনো সেই ক্র্যাচ অথবা পায়ের প্রবলেম আছে, সে এই ধরনের অভিনয় করে তাদের থেকে হেল্প নিত, সাহায্য নিত। এর পরবর্তীতে সে নিজের গাড়িতে করে তাদের সাথে একসাথে যেত। যখন নির্জন এলাকায় চলে যাওয়া হতো, ওখানের মধ্যে নিয়ে তাদেরকে সে হত্যা করত এবং একই প্যাটার্নে সে বারবার এই কাজটা করে নিচ্ছে, যেটি ধরাছোঁয়ার বাইরের মধ্যে থেকে যাচ্ছে। তখন আমাদের ফরেন্সিক বা ভিডিওগ্রাফিগুলো এত অ্যাডভান্স ছিল না যে তাকে ট্র্যাকিং করার বিষয়গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি প্রায় 30 জন নারীকে নির্মমভাবে হত্যা করেন। তবে অনেকের মতে এই সংখ্যাটা আরও বেশি হতে পারে। এই অপরাধের পিছনে তার মস্তিষ্কের অন্ধকার এক কোণায় লুকিয়ে ছিল নির্মমতা। টেড বান্ডির অপরাধগুলো এতই নিখুঁত ছিল যে পুলিশও তখন এই জায়গাগুলো বের করতে পারতেছে না কে ক্রিমিনাল, কে এই কাজগুলো করছিল। কিন্তু এটা বেশি দিন যায় নাই, সে একটি গাড়ির চুরির মামলাতে পুলিশের কাছে ধরা পড়ে যায় এবং পুলিশ খুব সহজে বুঝতে পারে এই সহজ সরল চেহারার অধিকারী মানুষটি আসলে একটি সহজ সরল ব্যক্তি না, সে একটি বিতর্কিত একটি দানব। টেড বান্ডির ব্যক্তিত্বের মধ্যে আমরা যদি ঢুকি তাহলে দেখতে পারবো তার মধ্যে ডুয়েল পার্সোনালিটিটা ছিল। সে লোকদের সামনে অনেক সৎ, অনেক
সহজ সরল এবং সুদর্শন একজন লোক হিসেবে, হেল্পফুল একজন লোক হিসেবে দেখা যাচ্ছে, কিন্তু আমরা রাতের বেলা তাকে একজন হিংস্র সিরিয়াল কিলার হিসেবে পেয়ে যেতাম এবং সে ঠান্ডা মাথায় খুব এই কাজটি করতো। তার মধ্যে ম্যানিপুলেটিভ পাওয়ারটা অনেক বেশি ছিল, সে অন্য যে কাউকে খুব ইজিলি ম্যানিপুলেট করতে পারতো, যার কারণে মানুষও তাকে খুব সহজে বিশ্বাস করতো এবং ট্রাস্ট করতো। টেড বান্ডির মধ্যে নার্কিসিস্টিক এবং সাইকোপ্যাথ এই দুইটির বৈশিষ্ট্য অনেক বেশি পাওয়া যেত। সেই নিজেকে অপরাজয়, অনেক সাহসের অধিকারী মনে করতো, এই জন্য তার খারাপ লাগা, অনুশোচনা সেগুলো কাজ করতো না, সে তার মধ্যে কোনো আবেগ কাজ করতো না, সেইটাকে অপরাধ হিসেবে দেখতো না, সেইটাকে একটি বিজয় হিসেবে দেখতো। 1975 সালে প্রথম টেড বান্ডিকে বন্দি করা হয়, কিন্তু সে বহুবার পালানোর চেষ্টা করে, তার মামলাটা অনেক দীর্ঘদিন ধরে চলতে চায়। সে এই পরিমাণ ম্যানিপুলেটিভ ছিল, সে নিজের জন্য কোনো উকিল রাখে নাই, সে নিজের ওকালতি নিজেই করেছেন এবং নিজের কেসটা সে নিজেই লড়েছেন। 1979 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 1989 সালে তাকে ইলেকট্রিক চেয়ারের মধ্যে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিন্তু এই কাহিনী থেকে আমরা কি শিখলাম, কি জানলাম, সেই বিষয় নিয়ে এখন কথা হবে এবং পরে তাকে কিভাবে ধরা হয়েছিল, ফরেনসিকটা টিম কিভাবে কাজ করেছে সেই সম্পর্কে আমরা এখন জানবো। সর্বশেষ সে যে হত্যাটা করেছিল লিসা লেবি, তার গায়ে অনেকগুলো কামড় পাওয়া গিয়েছিল। ফরেনসিক ডেন্টালের অনেক কাজ থাকে, যেমন কেউ কামড় দিয়েছে তার জায়গাগুলোকে তারা আইডেন্টিফাই করেছে, দেখা গেল ওই দাঁতের যেই জায়গার স্পেসটা এবং টেড বান্ডির স্ট্রাকচারের সাথে মিলে যাচ্ছে। এছাড়া টেড বান্ডির গাড়ির মধ্যে চুল, ফাইবার এবং অনেক নমুনা পাওয়া যায়, যেগুলো সংগ্রহ করে দেখা যায় বিভিন্ন সময় নিহত যে ব্যক্তি, নিখোঁজ ব্যক্তিগুলো ছিল, নারী ছিল, তাদের সাথে মিলে যাচ্ছে। তার গাড়ির মধ্যে পাওয়া ব্লাড, সিমেন্ট এগুলোর মধ্যে দেখা গিয়েছে, তখন পরীক্ষা করে দেখা গেল এগুলো টেড বান্ডির। তখন আমাদের ডিএনএ ফরেন্সিকগুলো এত অ্যাডভান্স ছিল না, তারপরে সেই সময় জায়গায় কনক্লুশনে আসা গিয়েছে। কিন্তু এখনকার সময় আমরা ডিএনএটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আমরা ডিএনএ অ্যানালিসিস খুব ইজিলি করে রিপোর্টটা পেয়ে যেতে পারি। যারা মারা গিয়েছে, স্বীকার করেছে, সেই নারীদের অটোপসি করে দেখা গিয়েছে তাদেরকে যেভাবে মৃত্যু দিয়েছে, মৃত্যুর প্যাটার্নগুলো এক হয়। সিরিয়াল কিলাররাই একটা কাজ করে হয় কি, তারা একই প্যাটার্ন সবসময় ইউজ করা হয়। তারা হয়তোবা একই ধরনের টার্গেট ভিকটিমদেরকে সবসময় টার্গেট করে, অথবা তাদের অন্যদেরকে মারার টেকনিকগুলো একই ধরনের থাকে। বাট তারা একদিন পর পর এমনটা করে না, মাঝে মধ্যে তারা একটা সময়, খুব লম্বা সময় ব্রেক নিয়ে আবার এই কাজটা শুরু করে। টেড বান্ডির সাইকোলজিটা বোঝার জন্য ফরেনসিক সাইকোলজিস্টেরও সাহায্য নিয়েছে। তার এই পিছনে কারণটা কি, তার ট্রমা, যেমন তার সেলফ আইডেন্টিটি ট্রমা, বাবার যে ট্রমা, তারপরে ফিজিক্যাল, শারীরিক, মানসিক অ্যাবিউজের ট্রমা, এরপরে রিলেশনশিপ ব্রেকআপ, তার লাইফে যে কমিউনিকেশনের প্রথম প্রবলেম ছিল, এই বিষয়গুলো তাকে এই অবস্থানে নিয়ে আসতে অনেক অবদান রাখে। এত বছর আগে এইভাবে সিরিয়াল কিলিং করে যাচ্ছে ঠান্ডা মাথায়, কিন্তু তাকে কিভাবে ধরা হলো, এটার জন্য একটা বড় কারণ ছিল তদন্তকারী দলগুলো নমুনা সংগ্রহ করে এবং এই নমুনা সংগ্রহ করে দ্রুত অ্যানালাইসিস করতে পারে। আপনারা সব আমাদের সাথে থাকবেন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সের সাথে থাকবেন, যারা বাংলাদেশে ফরেনসিক সেবা বিস্তার নিয়ে কাজ করছে এবং পুলিশদের সাথেও কাজ করে যাচ্ছে, তাদেরকে ট্রেনিং প্রোভাইড করছে এবং বাংলাদেশে যেন ফরেনসিকের একটা রিভলিউশন আসে এই নিয়ে কাজ করছে। আপনারা সবাই ভালো থাকবেন এবং যে কোনো সেবা প্রয়োজন হলে আমাদেরকে আপনারা নক দিবেন, আমরা আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।